অন্তর্বর্তী সরকারের শপথ আজ। কিছুক্ষণের মধ্যেই ঢাকায় ফিরছেন ডক্টর ইউনূস। বরণে বিমানবন্দরের প্রস্তুতি। ঢাকার পাশে থাকতে চায় ওয়াশিংটন। কারাদণ্ড থেকে ক্ষমতার মসনদ। নোবেল বিজয়ের পর আরেক ইতিহাসের দ্বারপ্রান্তে ডক্টর ইউনূস। মিথ্যা সাজা দেওয়ার অভিযোগ। প্রধান বিচারপতি ও আপিল বিভাগের বিচারপতিদের অপসারণের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। সরকারে থাকবে সব শ্রেণী পেশার প্রতিনিধি। স্বাভাবিক হচ্ছে জনজীবন। সড়কের শৃঙ্খলায় মাঠের শিক্ষার্থীরা। সেনা তত্ত্বাবধানে খুলছে মার্কেট। ডাকাত আতঙ্ক কিছু এলাকায়। অস্ত্রসহ আটক কয়েকজন। প্রশাসনে পদবঞ্চিতদের ক্ষোভ। এবার এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে কর্মকর্তারা। কর্মস্থলে এখনো ফিরেনি পুলিশ সদস্যরা। বদলে গেল পাশার দান। শ্রীলঙ্কার নির্বাচনে লড়ছেন জনরোষে ক্ষমতাচ্যুত রাজা পাকসের ছেলে। পাকিস্তানের সেনা ইস্যুতে সুর নরম ইমরান খানের। এবং ফের মিরপুরে ক্রিকেট শুরু। পাকিস্তান সফর সামনে রেখে অনুশীলন। সাকিব আল হাসানের খেলা নিয়ে এখনো অনিশ্চয়তা। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 দুপুরের সংবাদের সাথে আছি তানিয়া হারুন। দেখছিলেন সংবাদ শিরোনাম। শক্তের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিতে ফ্রান্সের রাজধানী প্যারিসের শার্ল দ্য গোল বিমানবন্দর থেকে ঢাকার পথে রয়েছেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় বুধবার কড়া নিরাপত্তায় তাকে বিমানবন্দরে নেওয়া হয়। এরই মধ্যে ডক্টর ইউনূস পৌঁছেছেন দুবাই এয়ারপোর্টে। সেখানে উৎসব জনতা তাকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন। পরে দুবাই এয়ারপোর্টে ট্রানজিট শেষে আজ দুপুর 2টার পর ঢাকায় ফেরার কথা রয়েছে তার। আজ রাত 8টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়ার কথা রয়েছে। এদিকে ডক্টর ইউনূসের আগমনে প্রস্তুত বিমানবন্দর। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সেনা ও নৌ টহল বসানো হয়েছে প্রতিটি চেকপোস্টে। এর আগে গণমাধ্যমকে ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, দেশে ফিরে চলমান সংকট সমাধানে সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। আর এই কাজে সবার সহযোগিতা চেয়েছেন তিনি। দর্শক, যেমনটা জানাচ্ছিলাম, ডক্টর ইউনূসকে বরণে প্রস্তুত রয়েছে বিমানবন্দর। সেখানে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী নাইমাল জিকো। সরাসরি যাচ্ছি তার কাছে। জিকো, বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এখন এই মুহূর্তে কেমন দেখছেন, আর প্রস্তুতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। তানিয়া, যেমনটি জানেন যে এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা, আর অল্প কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশে এসে পৌঁছবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো এই মুহূর্তে আমি আছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এখানে যদি নিরাপত্তার যে বিষয়টি আপনি বলেছিলেন সেটি যদি একটু দেখানোর চেষ্টা করি, যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু এখানে সার্বিকভাবে উপস্থিত রয়েছেন এবং তারা কিন্তু সকাল থেকেই, যেটি আমরা দেখেছি যে এখানে পুলিশ, বিজিবি এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোটামুটি সবাই এখানে আছেন। সেনাবাহিনী, বিমান বাহিনী তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এখানে আছে কিন্তু আনসার সদস্যরা। তো পুরো এলাকা কিন্তু নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে। যেহেতু একবারে সময় হয়ে গেছে, এই জন্য কিন্তু এই এলাকাতে মানুষের চলাচল অনেকটাই নিয়ন্ত্রণ করা হচ্ছে। সকাল থেকে এখানে বিভিন্ন মহল কিন্তু এখানে এসেছেন। শিক্ষার্থীরা এখানে এসে পৌঁছেছেন। সমন্বয়কারী 5 জন কিন্তু এরই মধ্যে ভেতরে প্রবেশ করেছেন। এছাড়াও আমরা দেখেছি যে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা তারাও কিন্তু এখানে শুভেচ্ছা জানাতে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানাতে কিন্তু এসে পৌঁছেছেন। এবং প্রত্যেকজনের কিন্তু একটাই আশা এবং প্রত্যাশা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে, যে বৈষম্যের জন্য শিক্ষার্থীরা প্রাণ দিয়েছে, আন্দোলন করেছে, সেই বৈষম্য ডক্টর মোহাম্মদ ইউনূস দূর করবেন। এই প্রত্যাশাতেই কিন্তু এখানে ওনাকে শুভেচ্ছা জানাতে শিক্ষার্থী সহ প্রত্যেকটি মহল কিন্তু এখানে এসে পৌঁছেছেন এবং তারা স্বাগত জানানোর জন্য ফুল হাতে নিয়ে কিন্তু অনেকে এখানে দাঁড়িয়ে আছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবেন। এই মুহূর্তে যেমনটি দেখছেন যে সেনা প্রধানের বহর ভেতরে প্রবেশ করলো। আমরা যতটুকু জানি যে 3 বাহিনী প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে
আসলে এখানে রিসিভ করবেন এবং এখান থেকে কিন্তু ওনাকে নিয়ে যাওয়া হবে বঙ্গভবনের দিকে এবং সেখানেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে সেখানে একটু বিশ্রাম নেওয়ার পরে রাত 8টা থেকে 8:30টার মধ্যে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ গ্রহণ করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যেমনটি দেখছেন যে এরই মধ্যে যে গাড়িবহরগুলো আসছে ভেতরে, 3 বাহিনীর প্রধানের গাড়িবহর যেটি দেখছেন যে ভেতরে কিন্তু এক এক করে প্রবেশ করছে। সবার আগে আমরা যেটি দেখেছি যে ডক্টর ইউনূসকে যেই গাড়িবহর আসলে নিয়ে যাবে সেটি কিন্তু সকালবেলায় এসে এখানে পৌঁছেছে এবং আমরা সকাল থেকে দেখেছি যে যেই শিক্ষার্থীরা আসলে এই বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য নিজেদের প্রাণ দিয়েছেন, আন্দোলন করেছেন, দেশের বর্তমান যেই সংকট অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতির যেই অবনতি হয়েছে সেই পরিস্থিতিকে স্বাভাবিক করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। প্রত্যেকটি ক্ষেত্রতে তারা কাজ করছেন। যেমনটি আমরা দেখেছি যে এরই মধ্যে ট্রাফিক নিয়ন্ত্রণের বিষয়ে কিন্তু সারা দিন থেকে রাত পর্যন্ত কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন শিক্ষার্থীরা। পাশাপাশি দেশে যেই ভগ্নদশা, সেই ভগ্নদশা এবং যেই ময়লা আবর্জনা পড়েছিল রাস্তায় সেগুলো পরিষ্কারও কিন্তু শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করেছে এবং চলমান এই সংকটে আইন শৃঙ্খলা পরিস্থিতির যেই অবনতি হয়েছে সেই অবনতিতেও কিন্তু হলো শিক্ষার্থীরা কাজ করছেন। তো সার্বিকভাবে শিক্ষার্থীদের যেই দাবিটি সেটি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন এবং তাদের যেই আশা, মনের যেই প্রাপ্তি, প্রত্যেকটি ক্ষেত্র থেকে বৈষম্য দূর হবে সেটি হলো তিনি দূর করবেন এবং দেশের অর্থনৈতিক মন্দা থেকে আসলে মানুষকে উদ্ধার করবেন, দেশকে উদ্ধার করবেন। এই ছিল তাদের এখন পর্যন্ত প্রত্যাশা। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। তানিয়া। জিকো, আপনাকে ধন্যবাদ বিমানবন্দর থেকে সরাসরি যুক্ত থাকার জন্য। এই যে আমার ব্যাগ আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। দণ্ডপ্রাপ্ত আসামি থেকে মাত্র 1 দিনের ব্যবধানে ক্ষমতার মসনদে বসতে যাচ্ছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার জরুরি আদালত বসিয়ে শ্রম আইন লঙ্ঘনের মামলায় 6 মাসের কারাদণ্ড থেকে খালাস দিয়ে তাকে মামলা থেকে অব্যাহতি দেন শ্রম আদালতের বিচারক। শুনানিতে মিথ্যা অভিযোগে সাজা দেওয়া হয়েছে বলে দাবি করেন আসামি পক্ষের আইনজীবী। শান্তিতে নোবেলজয়ী বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস, গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান সহ নানা সামাজিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাও তিনি। বর্তমানে জাতিসংঘের মহাসচিবের উপদেষ্টা। এত খ্যাতি যার, তার বিরুদ্ধে নানা অভিযোগে 1.5 শতাধিক মামলা হয় ছাত্র আন্দোলনের মুখে ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকারের সময়। এমনকি শ্রম আইন লঙ্ঘনের মামলায় গত 1 জানুয়ারি তাকে 6 মাসের কারাদণ্ডও দেন আদালত। অথচ সৃষ্টিকর্তা চাননি তার সম্মানের ঘাটতি, যে কারণেই হয়তো গেল কয়েকদিনে দেশে ক্ষমতার পালাবদল। এর ফলশ্রুতিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে শপথ নিতে চলেছেন এই বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব। আজকে কোর্ট এই সমস্ত জিনিস শুনানি করে বিবেচনা করে আজকে এই আপিলটিকে চূড়ান্তভাবে গৃহীত করেছে, মঞ্জুর করেছেন এবং চার্জের থেকে আসামিদেরকে খালাস দিয়েছেন এবং অব্যাহতি দিয়ে তার মামলার শুনানিতে আদালতের সিদ্ধান্ত মাথা পেতে নেয়ার কথা জানান বাদী কলকারখানা অধিদপ্তরের পরিদর্শক তরিকুল ইসলাম। বাদী পক্ষ তার আইনজীবীকে নিয়োগ অব্যাহত রেখেছে কি না রেখেছে তা তো আমরা জানি না। প্রশ্ন হচ্ছে, আমি যদি আজকে এখানে না থাকি, নিয়ম হচ্ছে ইন পার্সন সে করতে পারে। সুতরাং বাদী পক্ষ সরকারি প্রতিষ্ঠান কলকারখানা অধিদপ্তর তারা যৌথ পিটিশন দিয়েছে আমাদের সাথে এবং উপস্থিত থেকে আর্গুমেন্ট করেছে। আর্গুমেন্ট করার পর কোর্ট সন্তুষ্ট হয়ে রায় দিয়েছে। আন্তর্জাতিক নানা অনুষ্ঠানে যোগ দিতে বেশ কয়েকদিন ধরে বিদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের এই ক্রান্তিলগ্নে সরকারের প্রধান হিসেবে শপথ নিতে তাই সফর সংক্ষেপ করে এরই মধ্যে উড়াল দিয়েছেন ঢাকার উদ্দেশ্যে। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা।
অন্তর্বর্তী সরকার ইস্যুতে আরো বিস্তারিত আপনাদেরকে জানাবো। বঙ্গভবনের সামনে থেকে এই মুহূর্তে মাহমুদুল হাসান সরাসরি যুক্ত হচ্ছেন। মাহমুদ, অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়ে নতুন কি তথ্য আছে আপনার কাছে? আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। রাষ্ট্রীয় ক্ষমতার পট পরিবর্তনের পর 3 দিন ধরে কিন্তু কোনো ধরনের সরকার ছাড়াই দেশ পরিচালিত হয়ে আসছে, সেই ঘটনার কিন্তু আজকে সমাপ্তি ঘটছে। 7টার পরে এই যে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার, বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই সরকার গঠিত হবে এবং তাকে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি। আমরা যতটুকু জানি যে ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে তিনি রওনা হয়েছেন এবং দুপুরের পরে তিনি এই যে বাংলাদেশে এসে পৌঁছাবেন এবং পরবর্তীতে কিন্তু এই যে পরবর্তী রাষ্ট্রীয় যে বিষয়গুলো সেগুলো হবে। একটু বলে রাখি যে গতকাল রাতেও কিন্তু বঙ্গভবনে বৈঠক হয়েছে, সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এসেছিলেন এবং তারা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেন। রাষ্ট্রপতিও তাতে সম্মতি দেন এবং পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যখন যোগাযোগ করা হয় তিনি বলেছেন যে শহীদ ছাত্রদের রক্তাক্ত পথ পেরিয়ে যে আন্দোলন এবং যে পরিণতি, সেই আন্দোলন এবং সেই শিক্ষার্থীদের প্রতি সম্মান জানিয়ে তিনি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হতে চান এবং 15 সদস্যের একটি তালিকা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা দিয়েছে এবং আমরা যতটুকু জানি এই যে দেশের বিশিষ্ট নাগরিক, রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি এবং এই যে শিক্ষার্থী আন্দোলনের প্রতিনিধি সবাইকে নিয়েই কিন্তু এই সরকারটি গঠিত হবে এবং এই সরকারের যে মূল লক্ষ্য থাকবে সেটি হচ্ছে যে তারা দেশটাকে পরিচালনা করবেন সাময়িকভাবে এবং তাদের মূল যে লক্ষ্য দেশে একটি সুষ্ঠু নির্বাচনের। মাহমুদ, আপনাকে ধন্যবাদ। যেমনটি আপনি বলছিলেন যে এরই মধ্যে কিন্তু সারা দেশ যেই সময়টির অপেক্ষা করছিল সেই অপেক্ষার কিন্তু অবসান হয়েছে। এরই মধ্যে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে বহনকারী যেই বিমানটি সেটি কিন্তু বাংলাদেশে অবতরণ করেছে। কিছুক্ষণের মধ্যেই তিনি বিমান থেকে বেরোবেন, যাকে সাদরে অভ্যর্থনা জানাবেন বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী অর্থাৎ 3 বাহিনীর প্রধানরা কিন্তু এখানে এসে পৌঁছেছেন এবং তারা কিন্তু ভেতরে গিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে আসলে রিসিভ করার জন্য। যেমনটি হলো জানেন যে পুরো জাতি আসলে এই দিনটি, এই সময়টির জন্য আসলে অপেক্ষা করছিল। দীর্ঘ একটি লম্বা একটি আন্দোলনের পর রক্তক্ষয়ী আন্দোলন, যেটিতে বহু শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন, সেই রক্তের বিনিময়ে যেই আন্দোলন সফল হয়েছে এবং স্বৈরাচার সরকারের পতন হয়েছে, সেই আন্দোলনের পর কিন্তু শিক্ষার্থীদের যেই অন্তর্বর্তীকালীন সরকারের যে রূপরেখা, সেই রূপরেখায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে কিন্তু যেই কমিটিটি দেওয়ার কথা রূপরেখাটি দেওয়া হয়েছিল সেই অনুযায়ী কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করেই এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হচ্ছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের লক্ষ্যে এবং আজকে কিন্তু শপথ গ্রহণের উদ্দেশ্যেই বাংলাদেশে এরই মধ্যে এসে পৌঁছেছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এরই মধ্যে তাকে বহনকারী বিমানটি বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে এবং সেখান থেকে কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি বের হবেন, যাকে অভ্যর্থনা জানাবেন 3 বাহিনীর প্রধানেরা এবং এই 3 বাহিনীর প্রধানেরা কিন্তু তাকে এখান থেকে অভ্যর্থনা জানিয়ে তিনি ভেতরে প্রবেশ করবেন। এখানে ভেতরে কিন্তু এরই মধ্যে রয়েছেন যেই শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছিল, অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যেই শিক্ষার্থীরা আসলে এই আন্দোলনের সূত্রপাত ঘটিয়েছিল, যার ফলে একসময় গণ-অভ্যুত্থানের তৈরি হয় এবং পুরো জাতি একসাথে হয়ে একত্রিত হয়ে স্বৈরশাসক শেখ হাসিনার পতন ঘটায় এবং সেই স্বৈরশাসক এক পর্যায়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। সেই মুহূর্তে কিন্তু হলো শিক্ষার্থীরা যেই মনের আশাটি ছিল যে দেশ থেকে বৈষম্য দূর হবে, দেশের
দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটাবে এমন একজন ব্যক্তিকে তারা হলো বেছে নেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি একজন বিশিষ্ট অর্থনীতিবিদ, তাকেই আসলে পছন্দ করেছিলেন এবং তাকেই প্রধান করে কিন্তু শিক্ষার্থীরা রূপরেখা দিয়েছিলেন, যাকে প্রধান করে 15 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে, যার আজ 8টা থেকে 8:30টার মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আসলে শপথ গ্রহণ করা হবে এবং সেই উপলক্ষে কিন্তু শিক্ষার্থীদের যেই চাওয়া, যেই আকাঙ্ক্ষা, সেটিকে কিন্তু বাস্তবায়ন করার জন্যই আজকে বাংলাদেশে এসে পৌঁছেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি কিছুক্ষণের মধ্যেই বাইরে বেরিয়ে আসবেন এবং এরপরে কিন্তু ভেতরে গণমাধ্যমের সঙ্গে কথা বলার কথা রয়েছে তার। সেখান থেকে তার যেই পরিকল্পনা, এরই মধ্যে তিনি যেটি জানিয়েছেন যে বাংলাদেশের অর্থনীতির যেই চাকাটি অর্ধনমিত আছে সেটিকে আসলে সচল করার জন্য তিনি কাজ করবেন। তিনি হলো বাংলাদেশের উন্নয়নের জন্য আসলে যা যা করা দরকার সেটি আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারে থাকা অবস্থায় তিনি সেই কাজগুলো করে যাবেন এবং সেই জন্যই কিন্তু তিনি শিক্ষার্থীদের যেই দাবিটি জানিয়েছিল সেটিকে এবং দেশবাসীর যেই দাবি সেটিকে কিন্তু সাধুবাদ জানিয়ে তিনি বাংলাদেশে এসে পৌঁছেছেন এবং আজ রাত 8টা থেকে 8:30টার মধ্যেই কিন্তু তিনি এই যেই শপথটি গ্রহণ করে দেশের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবেন এবং শিক্ষার্থী এবং দেশবাসী তাকে যেই গুরু দায়িত্বটা দিচ্ছে সেটি পালনের জন্য সর্বোচ্চ চেষ্টা তিনি করবেন বলে কিন্তু এর আগেই আমাদেরকে জানিয়েছেন। তো যেটি জানাতে চাই যে তাকে সাধুবাদ জানাতে, তাকে স্বাগত জানাতে এরই মধ্যে কিন্তু এখানে গ্রামীণ ব্যাংকের যেই ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন, তার যারা শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন, সবাই কিন্তু বিমানবন্দরে এই ভিআইপি গেটে এসে পৌঁছেছেন এবং তার ফুল হাতে কিন্তু তাকে সাদরে বরণ করার জন্যই কিন্তু এখানে এসে পৌঁছেছেন এবং বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা 5 জন কিন্তু এরই মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করার জন্য তারা এখানে ভেতরে প্রবেশ করেছেন এবং তাদের সাথে কিন্তু সাক্ষাৎ করবেন এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা এবং এখানে কিন্তু তাদের সাথে সাক্ষাৎ করার পরেই হলো হয়তোবা গণমাধ্যমের সাথে কথা বলবেন, নিজেদের মনোভাব শিক্ষার্থীরা ভেতরেও জানাবেন, তারা যেটি আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চান, তাদের যেই মনের আকাঙ্ক্ষাটি সেটিও হয়তোবা গণমাধ্যমের কাছে তারা ভেতরে ব্যক্ত করতে পারেন। তো এরই মধ্যে কিন্তু শিক্ষার্থীরাও এখানে এসে পৌঁছেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে আসলে স্বাগত জানানোর জন্য। পাশাপাশি গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা যারা রয়েছেন তারাও কিন্তু এর মধ্যে এখানে এসে পৌঁছেছেন। 3 বাহিনীর প্রধান কিছুক্ষণ আগেই ভেতরে প্রবেশ করেছেন, যেমনটি আমি দেখিয়েছি। তারা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে আসলে এখান থেকে সাদরে আমন্ত্রণ জানানোর জন্য কিন্তু এখানে এসেছেন, শুভেচ্ছা বিনিময় হবে। এরপরেই কিন্তু তাকে নিয়ে যেখানে গণমাধ্যম কর্মীরা আছেন সেই ভেতরে কিন্তু আসলে গণমাধ্যম কর্মীদের সাথেও তিনি কথা বলবেন বলেই আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। আরেকটি বিষয় যদি বলি যে শুধুমাত্র এই বিমানবন্দরের ভিআইপি গেটই নয়, সড়কেও কিন্তু আমরা প্রচুর পরিমাণে শিক্ষার্থীদেরকে দেখেছি যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানানোর জন্য এখানে এসে উপস্থিত হয়েছেন এবং প্রত্যেকজনেই প্রাণের দাবি একটি যে এই যে রক্তক্ষয়ী সংগ্রাম আন্দোলন তারা যেটি করেছিলেন, যেটি কোটা সংস্কারের মধ্য দিয়ে শুরু হয়েছিল এবং ধাপে ধাপে স্বৈরশাসকের একের পর এক আন্তরিকতা, সাধারণ মানুষ নিগৃহীত করার যে বিষয়টি, দেশের অর্থনৈতিক যেই মন্দা ঘটানোর বিষয়টি, দেশের মানুষের অর্থনৈতিক দুর্দশার যেই বিষয়, সব কিছু মিলিয়ে কিন্তু মানুষের দীর্ঘদিনের যেই ক্ষোভ, সেই ক্ষোভটি কিন্তু ফুসে ওঠে এক পর্যায়ে এবং এটি হলো রূপ নেয় গণ অভ্যুত্থানে। প্রত্যেকটি মানুষ তাদের শিশু সন্তান সহ সপরিবারের রাস্তায় বেরিয়ে আসেন এবং যেমনটি আমরা দেখেছি যে মানুষ হলো প্রত্যেকটি জায়গা, গণভবন, প্রধানমন্ত্রী কার্যালয় কিন্তু সেদিন দখল করে ফেলে এবং সেদিন কিন্তু মানুষের এই দাবির চাপে, এই আন্দোলনের চাপে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় স্বৈরশাসক শেখ হাসিনা। তিনি দেশ ছেড়ে পালিয়ে যান এবং জয় হয় শিক্ষার্থীদের। সেই শিক্ষার্থীরা বলছেন যে 1971 সালের যুদ্ধ
আমরা দেখিনি, তবে দেখেছি 2024 তাদের কাছে দ্বিতীয় মুক্তিযুদ্ধ ছিল এই 2024-এর এই আন্দোলন, এবং বিজয়ও হয়েছে, দেশ স্বাধীনও হয়েছে এই 2024-এ। তো শিক্ষার্থীদের যেই আন্দোলনের চাপের মুখে, তোপের মুখে পড়ে এবং গণজোয়ার যেটি তৈরি হয়, সেই গণজোয়ারে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা, এবং এরপরই কিন্তু যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের যেই সিদ্ধান্ত, সেই বিষয় নিয়ে আসলে আলোচনা শুরু হয়। এবং সেদিনই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা ছিলেন, নাহিদ ইসলাম অন্যতম সমন্বয়ক, তিনি যেটি জানিয়েছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা আসলে তারাই দেবেন। তো এখানে অনেক শিক্ষার্থীরা এর মধ্যে আছেন, উপস্থিত রয়েছেন বেশ কিছু সমন্বয়ক, তাদের সাথে একটু আসলে কথা বলতে চাই। আজকে একটু যদি আমার বলেন, আমরা লাইভে আছি, আজকে তো ডক্টর মোহাম্মদ ইউনূস আসছে, তো আপনাদের আসলে মনের চাওয়াটা কি? আমরা তাদেরকে সংবর্ধনা জানাচ্ছি। আমরা আমাদের যে প্রাণের দাবি আছে আমরা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। যেমনটি জানেন যে তারা হলো সাধুবাদ জানিয়েছে, এবং প্রত্যেকটি মানুষকে সাধুবাদ জানিয়েছেন, এবং তারা কিন্তু এখানে শিক্ষার্থীরা যারা রয়েছেন প্রত্যেকটি মানুষকেই কিন্তু তারা সাধুবাদ জানাচ্ছেন। শিক্ষার্থীরা এখানে আছেন, তারা বলেছেন যে তারা তাদের সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের যেই আকাঙ্ক্ষাগুলি, সেগুলো কিন্তু সহযোগিতা ছাড়া আসলে দেশের উন্নয়ন সম্ভব নয়, এটিও তিনি বলেছেন। দেশের যেই এই মুহূর্তে অর্থনৈতিক মন্দার মধ্য দিয়ে চলছে, সেই অর্থনৈতিক মন্দা আসলে দূর করার জন্য তিনি তার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন বলে কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। মানুষের যেই আশা থেকে, যেই আকাঙ্ক্ষা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এত বড় দায়িত্বভার দিয়েছেন, সেই দায়িত্বভার পূরণ করার জন্য তিনি প্রত্যেকটি মানুষের, দেশের প্রত্যেকটি নাগরিকের আসলে তিনি সহযোগিতা চেয়েছেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু বের হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এখান থেকে বঙ্গভবন যাওয়ার কথা রয়েছে তার, এবং সেখানেই কিন্তু রাত 8:30টার দিকে তিনি শপথ গ্রহণ করবেন এবং দায়িত্বভার নেবেন অন্তর্বর্তীকালীন সরকারের। যেমনটি হলো, এর আগেই জানেন যে ঠিক দুপুর 2:10 কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে বহনকারী যেই বিমানটি, সেটি হলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে, এবং সেখানে তাকে সংবর্ধনা জানান, অভ্যর্থনা জানান, স্বাগত জানান। 3 বাহিনীর প্রধানেরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান তাকে, এবং সেখান থেকে কিন্তু তিনি ভিআইপি গেটের এসে গণমাধ্যমের সাথে কথা বলেন, এবং তার আগে কিন্তু তিনি যেই 5 সদস্যের কমিটির ভিতরে ঢুকেছে, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই সমন্বয়কদের সাথে সমন্বয়করাও তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান, এবং তাদের সাথে কথা আলাপচারিতা বিনিময় করেন, কুশল বিনিময় করেন। এবং এরপরে কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে তিনি কথা বলেছেন। তিনি যেটি বলেছেন যে শিক্ষার্থীদের যেই আন্দোলনটি করেছেন, তারা শিক্ষার্থীরা দেশ স্বাধীনের জন্য যেই সংগ্রামটি করেছেন, যেই রক্ত তারা বইয়েছেন, সেই রক্তের বিনিময়ে এই দেশ আবারও স্বাধীন হয়েছে স্বৈরশাসকের হাত থেকে, এবং এই দেশের উন্নয়নের জন্য আসলে পুরনো ধ্যান ধারণা, চিন্তা ভাবনার মানুষ দিয়ে আসলে কোনোভাবেই সম্ভব নয়। এটি উন্নয়ন করার জন্য প্রয়োজন নতুন উদ্যমীদের, এবং এজন্যই কিন্তু তিনি নতুন উদ্যমীদের দিকেই হলো আসলে ইঙ্গিত করেন, এবং বলেন যে নতুন চিন্তা চেতনার মধ্য দিয়ে কিন্তু দেশের উন্নয়ন করা সম্ভব, পুরনো চিন্তা চেতনার মধ্য দিয়ে নয়। দেশে কোনো রকমের বৈষম্য থাকবে না, দেশে থাকবে না কোনো ধরনের অরাজকতা, এমনটি কিন্তু তিনি জানিয়েছেন। এবং পাশাপাশি কিন্তু তিনি যেটি বলেছেন যে এই সাধারণ মানুষকে তারা যাতে হলো সরকারকে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে সাহায্য করে, এবং দেশ থেকে অরাজকতা, দেশের যে অর্থনৈতিক মন্দা, সব কিছু যাতে দূর করতে সহায়তা করে। আমার আরেক সহকর্মী রয়েছেন হাবিবুল ইসলাম হাবিব, তিনি রয়েছেন অপর প্রান্তে, তার সাথে আসলে কথা বলবো, তার কাছ থেকে জানতে পারবো সেখানকার অবস্থা কি। হাবিব, জিকো, আপনাকে ধন্যবাদ। আসলে অবস্থা দেখছেন যে হাজার হাজার মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূসকে এক নজর দেখবার জন্য, তাকে শুভেচ্ছা ও স্বাগত জানানোর জন্য এখানে অপেক্ষা করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বহনকারী গাড়িটি হয়তোবা কিছুক্ষণের মধ্যে এখানে আসবে। এয়ারপোর্টের সামনের যে সড়ক, অর্থাৎ প্রধান সড়ক, সেই সড়কের সামনে
হাজার হাজার মানুষের অপেক্ষা। এখানে শিক্ষার্থী রয়েছে, সর্বস্তরের মানুষ রয়েছেন, সবারই একই ধরনের বক্তব্য। অনেকে আমার সাথে কথা বলেছেন, তাদের মতামত জানতে চেয়েছি। ম্যাক্সিমাম বা এখানে বেশিরভাগ শিক্ষার্থীর একই ধরনের কথা যে কোটা যে দাবিতে আন্দোলনকারীরা আন্দোলন শুরু করেছিল সেই দাবির প্রেক্ষাপটে তারা একে একে সফলতা ছিনিয়ে নিয়েছে এবং এরপর সবশেষ যে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে তাদের চূড়ান্ত লক্ষ্য সফল হয়েছে এবং সেই শিক্ষার্থীরাই সমন্বয়করা যেহেতু ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে তারাই মনোনয়ন করেছেন বা তারাই সিদ্ধান্ত নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবেন। সুতরাং এখানে যত হাজার হাজার মানুষ যারা দেখছেন সবাই এই একই মতামত পোষণ করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু একজন নোবেল বিজয়ী, শান্তিতে নোবেল বিজয়ী এবং তিনি আন্তর্জাতিক একজন ব্যক্তিত্ব, সুতরাং তিনি এই দেশের দায়িত্বভার গ্রহণ করলে হয়তোবা এই এক ধরনের এলোমেলো রাজনীতি বা এক ধরনের অপশাসনের যে বাংলাদেশের যে ট্রেডিশন সেটি থেকে হয়তো বা বাংলাদেশ বেরিয়ে আসতে পারবে। তো এই যখন অবস্থা তখন ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু কিছুক্ষণ আগে কথা বলেছেন গণমাধ্যম কর্মীদের সাথে। তিনি আমাদের সহকর্মী নাইমাল জিকে বলছিলেন যে তার যে বার্তা, এবং আমিও সেখান থেকে ফোন যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজকে নতুন বিজয় দিবস সৃষ্টি করলো, সেটাকে সামনে রেখে এবং আরো মজবুত করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। যারা এটা সম্ভব করেছে, যে তরুণ সমাজ, তাদের প্রতি আমি আবার সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাদেরকে। তারা আমার পাশে আছে। এরা এই দেশকে রক্ষা করেছে, এই দেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে এবং এই পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম, সেই বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে, সেটাই হলো আমাদের শপথ। সেটা আমরা রক্ষা করতে চাই, এগিয়ে যেতে চাই। আজকে আবু সাঈদের কথা মনে পড়ছে আমাদের, যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে, এটা কেউ বলতে পারবে না। কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক, বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তারপরে থেকে কোনো যুবক, কোনো যুবতী আর হার মানে নাই, সামনে গিয়ে আছে এবং বলছি যত গুলি মারো, মারতে পারো, আমরা আছি। তো যার কারণে এটা সারা বাংলাদেশ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে গেছে এবং যার কারণে বাংলাদেশ এই দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলো। এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে। শুধু রক্ষা করা নয়, এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছাতে হবে, তা না হলে এই স্বাধীনতার কোনো দাম নেই। এই স্বাধীনতাটাকে পৌঁছানো হলে আমাদের শপথ, আমাদের যে প্রতিজ্ঞা, যে আমাদেরকে এটা করতে হবে, ঘরে ঘরে পৌঁছাতে হবে। মানুষ যেন জানে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হলো তার নিজের পরিবর্তন, ব্যক্তির পরিবর্তন, সুযোগের পরিবর্তন, তার ছেলে মেয়ের ভবিষ্যতের পরিবর্তন। এটা যেন প্রত্যেকে বুঝে নেয় এবং আজকে তরুণ সমাজকে বোঝানো যে এই দেশ এটা তোমাদের হাতে, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়ে তুলবে। তোমরা যেভাবে স্বাধীন করতে পেরেছো, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়তেও পারবে এবং তোমাদের দেখে সারা দুনিয়া শিখবে কিভাবে একটা দেশ, একটা তরুণ সমাজ গ্রহণ করতে পারে এবং তাকে পাল্টে ফেলতে পারে। তাদেরকে আমি বারে বারে এমনি উপদেশ দিই যে পুরনোদেরকে বাদ দাও, তাদের এই পুরনো চিন্তা দিয়ে এটার মুক্তি আমাদের হবে না, করি সারা দুনিয়ার মধ্যে এটা হবে না। এটা শুধু বাংলাদেশের কথা না, সারা দুনিয়াকে জুড়ে কথা বলছি। তোমাদের মধ্যে যে শক্তি আছে, যে ক্রিয়েটিভিটি আছে, সৃজনশীলতা আছে, সেই সৃজনশীলতাকেও কাজে লাগাতে হবে। এটা শুধু বই খাতাতে লেখার জিনিস না, এটাকে প্রকাশ করার জিনিস, স্থাপন করার জিনিস, এটা করা। এটা আমরা এই আজকে আমাদের পুরো কাজটা হলো, দায়িত্বটা হলো তারা যেটা অর্জন করে নিয়ে এসছে, এখন তাদেরকে দিয়ে এটাকে করিয়ে দেওয়া, আমাদের সমস্ত কাঠামোগুলো পরিষ্কার করে দেওয়া। সরকার বলে একটা জিনিস আছে,
কিন্তু মানুষের কোনো আস্থা নেই। মানুষ মনে করে সরকার একটা দমন পীড়নের একটা যন্ত্র, যেখানে পায় যেখানে সুযোগ পায় তার একটা কষ্ট দেওয়া, তার থেকে নিংড়ে নেওয়া, যে সকল স্তরে। এটা হলো তার থেকে কেমন ভাবে সামাল দিতে হবে, তাকে একটা ভয়ের একটা জিনিস, তাকে সামাল দিয়ে চলা, এটা হলো সরকার। এটা সরকার হতে পারে না। সরকারকে দেখে মানুষের বুক ফুলে উঠবে যে আমাকে সাহায্য করবে, আমাকে রক্ষা করবে, আমার সরকার আমার জন্য দাঁড়াবে। সরকার তার জন্য দাঁড়ায় না কোনো সময়। যে সরকার হবে সেই সরকার মানুষকে রক্ষা করবে, মানুষের আস্থাভাজন হবে। এটা কেউ জোর করে তাকে বলার যে ভালো আছে এটা না। সে নিজে নিজে বিশ্বাস করবে, সরকারি লোক দেখলে বলবে যে আমার লোক, আমাকে রক্ষা করার লোক। সেই আস্থাটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে মানুষের মনে, তাহলে মানুষও যোগ দেবে এটাতে। মানুষ এখন পিছিয়ে থাকে যে কিসের মধ্যে আমাদেরকে ঢুকিয়ে দিচ্ছে। আমরা যেন জানতে পারি যে এইটা আমরা সবাই মিলে আমরা অগ্রসর হতে পারি। একটা বড়, সারা বাংলাদেশ একটা বড় পরিবার। এই পরিবার আমরা একসঙ্গে চলতে চাই এবং আমাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব যা কিছু থেকে সরিয়ে ফেলতে চাই। যারা বিপথে গেছে তাদেরকে পথে আনতে চাই, যাতে করে একসঙ্গে আমরা কাজ করতে পারি। এর মধ্যে আমরা শুনলাম, আসার পথে শুনে আসছি যে এখানে আইন শৃঙ্খলার ব্যাঘাত হচ্ছে, মানুষকে আক্রমণ করছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে, চুরি করছে, দিয়ে যাচ্ছে, অফিস আদালতে আক্রমণ করছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আহমদিয়া সবার উপর আক্রমণ করছে। এগুলো হলো ষড়যন্ত্রের অংশ। এগুলো আমাদের বিষয় না। আমাদের কাজ হলো এটাকে রক্ষা করা, সবাইকে রক্ষা করা। এটাকে প্রতিটি মানুষ আমাদের ভাই, আমাদের বোন, তাদেরকে রক্ষা করা এবং আমাদের একটা শৃঙ্খলা ফিরিয়ে আসা। বিশৃঙ্খলা, সহিংসতা এগুলো হলো অগ্রগতির বড় শত্রু। আমাদের যে যাত্রা শুরু হলো সেই যাত্রার শত্রু। কাজে এই শত্রুকে যাতে রোধ করা যায়, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে হোক, তাদেরকে আইন শৃঙ্খলার হাতে দিয়ে হোক, এটা বোঝাতে হবে। তাকে মেরে পেটে এটা ঠিক না। আইন শৃঙ্খলা নিজের হাতে ঠিক না। তাকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এমন হতে হবে, তাদের হাতে সুপর্দ করলে আমরা নিশ্চিন্ত থাকবে তার একটা বিহিত হবে। এমনগুলো আমরা হাতে দিয়ে দিলাম, 2 টাকা দিয়ে আবার ছেড়ে দিল, এটা যেন আবার না হয়। তা আমাদের সেই আস্থাটা আমাদেরকে আনতে হবে। কাজে আইন শৃঙ্খলাটা এখন আমাদের প্রথম কাজ। এই আইন শৃঙ্খলা ঠিক না হওয়া পর্যন্ত এটা আমরা অগ্রসর করার জন্য পদক্ষেপ নিতে পারবো না। আপনারা আমার উপরে আস্থা রেখে আমাকে জানিয়েছেন, ছাত্ররা আমাকে আহ্বান দিয়েছে, সেটাতে আমি সাড়া দিয়েছি। দেশবাসীর কাছে আমার আবেদন, আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না। এটা আমাদের প্রথম দায়িত্ব। এটা যদি আমি করতে না পারি, এটা আমার কথা যদি না শোনেন আপনারা, তাহলে আমার প্রয়োজন এখানে নাই। আমাকে বিদায় দেন, আমি আমার কাজে থাকি, সেখানে আমি ব্যস্ত থাকি। যদি আমাকে প্রয়োজন মনে করেন, তাহলে আমাকে প্রয়োজন মনে করলে আপনাদেরকে দেখাতে হবে যে আমার কথা আপনারা শোনেন। আমার কথা না শুনলে আমার কোনো প্রয়োজন নাই। আমার প্রথম কথা হলো, আপনারা বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করেন, আপনারা সহিংসতা থেকে দেশকে রক্ষা করেন, যাতে আমরা যা আমাদের ছাত্ররা আমাদেরকে পথ দেখায় সেই পথে আমরা এগিয়ে যেতে পারি। এটা একটা খুব সুন্দর দেশ হতে পারে। বাংলাদেশ একটা খুব সুন্দর দেশের সম্ভাবনাময় দেশ। কাজে এই সম্ভাবনাগুলোকে আমরা নষ্ট করে দিয়েছি। এখন আবার সেই বীজতলা আবার তৈরি করতে হবে, আবার আমাদেরকে জেগে উঠতে হবে। তারাই এই বীজতলা তৈরি করবে, তাদের হাত দিয়েই হবে এবং তাদের দিকে আমরা তাকাবো এবং আমরা তাদের নির্দেশ মতে আমরা অগ্রসর হব। এখানে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী প্রধানরা যারা আছেন, তাদের প্রতি অনুরোধ, আমরা একটা পরিবার, এইটার মধ্যে যেন আমাদের গোলযোগ না হয়, আমরা একযোগে একসাথে চলতে পারি এবং আমরা তড়িৎ গতিতে একটা সুন্দর বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যেতে পারি। সেটাই আমার কামনা। আপনাদের সবার কাছে আবেদন, আমাদেরকে সেই সুযোগ দিন, আমরা সেই পথে আমরা যেন অগ্রসর নিজে প্রশান্তি পাই। পৃথিবীর সবাই আগ্রহ করে তাকিয়ে আছে আমাদের দিকে। এখানে যখন ছাত্ররা রাস্তায় নেমেছে, পৃথিবীর সব জায়গা থেকে অভিনন্দন এসছে, যে তারা অবাক হয়ে গেছে। আমাদের তো গা শিউরে উঠেছে, প্রতিদিন যা হয়েছে অবিশ্বাস্য কাণ্ড। তাদেরও এটা স্পর্শ করেছে, তাদের তরুণরাও জেগে উঠছে আমাদের ছেলে মেয়েদের এই অভিজ্ঞতা থেকে।
তাদের এই সংবাদ থেকে তারাও চোখ জেগে উঠেছে আমরা কি করতে পারি। কাজে আমাদের কাজ হবে এগুলো সম্পূর্ণ করা। আমরা আজকের থেকে শুরু করলাম, যেটা আশা করি আমরা দ্রুত গতিতে এগিয়ে যেতে পারবো। সবাইকে ধন্যবাদ। আজকে কোশ্চেন আমি নিলাম না, আর দিও না। থ্যাংক ইউ। যেমনটি জানেন যে স্বৈরশাসক হাসিনার বিরুদ্ধে আন্দোলনে শহীদ হয়েছেন আবু সাইদ, এবং তার কথা বলতে গিয়ে কিন্তু আবেগে আপ্লুত হয়ে পড়েন, মন ভারাক্রান্ত হয়ে যায় ডক্টর মোহাম্মদ ইউনূসের। এবং তখনই কিন্তু বলেন যে শিক্ষার্থীরা যেই আন্দোলন করে সংগ্রামের মধ্য দিয়ে এই বিজয় ছিনিয়ে এনেছে, সেই বিজয় আসলে মানুষকে আসলে যাতে সঠিকভাবে ব্যবহার করতে পারে সেজন্যই কিন্তু আজ তিনি দায়িত্বভার গ্রহণ করতে এসেছেন। মানুষের যেই আশা আকাঙ্ক্ষা সেটি পূরণ করার জন্যই কিন্তু এসেছেন। দেশে যেই সহিংসতা চলছে, সংখ্যালঘুদের উপরে যে আক্রমণ চলছে, যেই ডাকাতির ঘটনা চলছে, এটি আসলে মুখ্য বিষয় না। আইন শৃঙ্খলা বাহিনীর যে অবনতি ঘটেছে এটি আসলে একটি ষড়যন্ত্রের অংশ বলেই তিনি উল্লেখ করেছেন, এবং বলেছেন যে দেশকে গঠন করার জন্য কিন্তু তিনি কাজ করে যাবেন। এজন্য প্রত্যেকটি মানুষের সহযোগিতা চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং তিনি যেটি বলেছেন যে এই মানুষদের যেই মনের চাহিদা সেটি আসলে পূরণের জন্য, দেশ থেকে বৈষম্য দূর করার জন্যই কিন্তু আসলে তিনি কাজ করবেন। কোন বাংলাদেশের প্রত্যেকটি মানুষের মনে আগে তৈরি হয়েছিল দমন পীড়নের জন্যই আসলে সরকার, সেই ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসতে হবে এবং এমন একটি সরকার গঠন করতে হবে যেই সরকার দেখে প্রত্যেকটি মানুষ নিজের বুক ফুলিয়ে গর্বের সাথে বলতে পারে এটি আমার দেশের সরকার। তো গণমাধ্যমের সাথে দেশে পা রাখার পরপরই কিন্তু কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাওয়া ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তিনি কিন্তু এ সময় এসব কথাগুলোই বলেন, যেটি বলেন যে আসলে পুরনো ধ্যান ধারণা চিন্তা ভাবনা দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়, নতুন চিন্তা ভাবনা আধুনিক যেই বিষয়গুলো সেগুলোর মাধ্যমেই কিন্তু আসলে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, এবং সে লক্ষ্যেই তিনি কাজ করে যাবেন। প্রত্যেকটি মানুষের জন্য তিনি কাজ করবেন, এজন্য সাহায্য চেয়েছেন দেশবাসীর পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী থেকে শুরু করে প্রত্যেকটি মানুষ একটি পরিবার, এবং এই পরিবার মিলেই দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যেতে হবে বলে কিন্তু তিনি জানিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং এখান থেকে কিন্তু বঙ্গভবনে যাবেন। সেখানে কিছুক্ষণ বিশ্রামের পর আজ রাত 8:30টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণ করবেন তিনি। যেমনটি কিছুক্ষণ আগে আমার সহকর্মী হাবিবুল ইসলাম জানাচ্ছিল যে রাস্তায় যেমন মানুষের ঢল নেমেছে, প্রত্যেকটি মানুষ আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানানোর জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছেন কখন তিনি সেদিক দিয়ে যাবেন, কখন তাদের আশা পূরণ হবে। দেশের দায়িত্ব একটি শক্ত হাতে, একটি ভালো হাতে হলো গেল, সেই বিষয়টি আসলে জানান দেওয়ার জন্যই নিজেদের যেই ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি যেই আস্থা, সেই আস্থার বহিঃপ্রকাশ ঘটানোর জন্যই কিন্তু আজ রাস্তায় হাজার হাজার মানুষ এসে দাঁড়িয়েছেন এবং তাকে স্বাগত জানানোর জন্য। পাশাপাশি এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই গেটেও কিন্তু অসংখ্য মানুষ এসে দাঁড়িয়েছেন, এসেছেন গ্রামীণ ব্যাংকের যারা কর্মকর্তা রয়েছেন, তার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারা, পাশাপাশি ছাত্ররা এসেছেন যারা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন, সেই শিক্ষার্থীরা কিন্তু এসেছেন এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনের যেই প্রধান মূল সমন্বয়ক ছিল তাদের 5 জন কিন্তু এর মধ্যে ভেতরে প্রবেশ করেছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কিন্তু সাক্ষাৎ করেছেন, যেটি আমরা এর মধ্যে দেখেছি। তো তারা কিছুক্ষণের মধ্যেই ভেতর থেকে বের হবেন, তাকে কিন্তু এর আগে